রাতভর ইসরায়েলে দফায় দফায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সির কার্যালয় গুড়িয়ে দেওয়ার পাল্টা দাবি তেল আবিবের। যুদ্ধে জড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানালেন ট্রাম্প। Got a ways to go. They should have made the deal. I had a great deal for them. ইরানে হামলা চালিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। রাশিয়ার কাছে এখনো কোনো সহযোগিতা চায়নি তেহরান, জানালেন পুতিন। Оборонной сферы. Это второе. А третье, нас наши иранские друзья об этом и не просят. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলায় অংশ নেওয়ার প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 639 জন। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েলে এ পর্যন্ত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। If and when those decisions are made, the department is prepared to execute. ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আর ইসরায়েল নিরীহদের ওপর হামলা চালাচ্ছে। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুপক্ষেরই। তবুও কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবিদার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছেন, তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, রাশিয়া কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদেরকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন তারা তেমন আগ্রহ দেখায়নি। আপনি যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির কথা বলেছেন, সেখানে প্রতিরক্ষা খাত সংক্রান্ত কোনো ধারাই নেই। আমাদের ইরানি বন্ধুরা এখনো এ নিয়ে কিছুই চায়নি। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তাই করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র নির্মিত ইসরায়েলের একের পর এক শক্তিশালী F-35 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকতেই ভূপাতিত করছে দেশটি। এছাড়া ইসরায়েল নির্মিত হারমিস ড্রোনও ইরানে গিয়ে অকার্যকর হয়ে পড়ছে। সব মিলিয়ে ইরানের একটাই স্পষ্ট বার্তা, আকাশসীমায় শত্রু প্রবেশেই কড়া জবাব দেবে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘ এক বছরের পরিকল্পনার পর ইরানে সরাসরি হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালায় ইরানও। এরই জেরে বেশ কয়েকদিন ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে উভয় পক্ষই। এতে হতাহত হয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সংঘাতে ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল ব্যবহার করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র। যদিও ইরানের দাবি মাত্র 24 ঘন্টায় 28টি শত্রু বিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে অন্যতম হল ইসরায়েলি হারমিস 900 কোচাপ ড্রোন, যা ধরা পড়ে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে। $10 মিলিয়ন এই ড্রোনটি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে ইরানে ঢুকেছিল বলে দাবি তেহরানের। এই ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির হয়ে ইসলামাবাদে আঘাত হানলেও অকার্যকর হয়ে পড়েছে ইরানে। ড্রোনের পাশাপাশি অনেকটা অদৃশ্য বলেই পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত F-35 স্টেলথ যুদ্ধবিমানও ইরানের ধরাছোঁয়ার বাইরে থাকেনি। ইরানের প্রেস টিভি বলছে, বেশ কয়েকটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাবরিজের আকাশে। এর আগে নাতানস, কেরমানশাহ ও বান্দার আব্বাসের আকাশে গুলি করে নামানো হয়েছে 3টি। ইরান বলছে তাদের হাতে রয়েছে বাভার 373, খোরদাদ 15 ও রাশিয়ার S-300 এর সমন্বয়ে গড়া মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্টেলথ ফাইটার শনাক্তে সক্ষম। এছাড়াও ব্যবহার করছে লং ওয়েভ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং ও সিগন্যাল ট্রায়াঙ্গুলেশনের মতো প্রযুক্তিও। তেহরানের দাবি, দুজন ইসরায়েলি পাইলট এখন তাদের হেফাজতে রয়েছে, যদিও তা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি এগুলো নিছক প্রোপাগান্ডা। তবে হারমিস ড্রোন ধ্বংসের ঘটনা স্বীকার করেছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইসরায়েলের হাজারো বাসিন্দা। বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বুধবার সকালে প্রায় 1,500 যাত্রী নিয়ে ইসরায়েলি মালিকানাধীন একটি বিলাসবহুল ক্রুজ শিপ পৌঁছেছে সাইপ্রাসের লারনাকা বন্দরে। এদিকে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ইসরায়েলি নাগরিকরা। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান। ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে। মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় 1,500 যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।
ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল ১৩ জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা। রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট, সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ। বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র ৫০ মিনিট। সাগর পথে এ যাত্রার সময় প্রায় ১৫ ঘন্টা। ২ দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম। শুধু ইসরায়েল থেকে নয়, সাইপ্রাসে আটকা পড়া ইসরায়েলিরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে। এদিকে সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এটাই অপারেশন সেফ রিটার্নের প্রথম সফল ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া ৫০,০০০ ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। লারনাকা ছাড়াও অ্যাথেন্স, রোম, মিলান ও প্যারিস থেকেও উদ্ধার ফ্লাইট চালানো হবে বলে খবর পাওয়া গেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। খামেনি প্রশাসনের মুহুর্মুহু হামলায় ইসরায়েলের নিহতদের তথ্য গোপন করছে তেল আবিব। সম্প্রতি এমনটাই দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল। ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সরকারি দপ্তর ও নিরাপত্তা সংস্থা ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে অন্তত ১৮০০ ইসরায়েলি আহত হয়েছে। পত্রিকাটি নিহতের সংখ্যা প্রকাশ না করলেও আঞ্চলিক সূত্র বলছে, মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার ইরানি হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। দখলকৃত এলাকায় বসবাসরতদের এমন কিছু শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব ও কুদস সহ একাধিক দখলকৃত শহরে আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলেও দাবি ইরানি গণমাধ্যমের। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র শহরের ওপরই আছড়ে পড়ে, যে কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। ইরানের ১০ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবারও তেল আবিব এবং মদিইন শহর থেকেও ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে জানিয়েছে গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এখনই সংকটে ইসরায়েল। ওয়াল স্ট্রিটের জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি আঁচ করার আগেই স্থলে, আকাশে ও সমুদ্রে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণার পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তবে এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের মুখে আকাশ প্রতিরক্ষা সংকটে পড়েছে তেল আবিব। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ উদ্বেগজনকভাবে কমে এসেছে। এ কারণে ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলের সক্ষমতা কমে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মাসখানেক ধরেই বিষয়টি জানত এবং আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করে তারা। এরই মধ্যে স্থলপথ, সমুদ্র এবং আকাশে প্রতিরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ইসরায়েলে। এই সমন্বিত ব্যবস্থায় আক্রমণ প্রতিহত করার সক্ষমতা কিছুটা হলেও টিকিয়ে রাখতে চায় ওয়াশিংটন। অ্যারো ইন্টারসেপ্টরের সিস্টেম মূলত ইরানের মতো দেশের ছোড়া উচ্চ গতির ও উচ্চ মাত্রার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয়। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক মিলিয়ন ডলার এবং উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ, যে কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে এর ঘাটতি তৈরি হওয়া দেশটির জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারুদের মজুত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায়, যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র ভাণ্ডারের ঘাটতি আরও প্রকট হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মোদির সঙ্গে ফোন আলাপের পরও আগের অবস্থানে অনড় ট্রাম্প। আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি মার্কিন প্রেসিডেন্টের। প্রশংসা করলেন পাক সেনাপ্রধানের। ইরানের গভীর পাহাড়ের নিচে গোপন এক পারমাণবিক কারখানা, যেটি এতটাই সুরক্ষিত যে বিশ্বের কোনো প্রচলিত বোমা সেখান অবধি পৌঁছাতে পারে না। ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নামের এই রহস্যময় স্থাপনায় এখন হয়ে উঠেছে ইরান ইসরায়েল উত্তেজনার কেন্দ্রবিন্দু। উপগ্রহ চিত্র, গোপন নথি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন সেখানেই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে তেহরান। ইরানের কুম নগরের কাছে পাহাড়ের ভেতরে অবস্থিত ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যায় 5টি টানেল, বিস্তৃত নিরাপত্তা বেষ্টনী ও একটি বিশাল সাপোর্ট স্ট্রাকচার। কিন্তু এগুলোই কেবল দৃশ্যমান। 2009 সালে এই কেন্দ্রের অস্তিত্ব ফাঁস হওয়ার পর থেকেই এটি ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। ইসরায়েলি গোয়েন্দাদের হাতে চুরি হওয়া অসংখ্য ইরানি নথিতে দাবি করা হয় 80 থেকে 90 মিটার মাটির নিচে গড়ে তোলা এই কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি, যা সরাসরি পরমাণু অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য। 2002 সাল থেকেই এই কেন্দ্রের নির্মাণ কাজ চলছিল বলে জানিয়েছে IAEA। 2009 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের সার্কোজি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন একযোগে এই কেন্দ্রের অস্তিত্ব বিশ্ববাসীর সামনে আনেন। একই সময় তেহরান দাবি করে এটি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে। নিরাপত্তার জন্যই এটি ভূগর্ভস্থ। 3000 সেন্ট্রিফিউজ ধারণ ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে 2015 সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী কার্যক্রম বন্ধ হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে যাওয়ার পরই সবকিছু আবার ঘুরে দাঁড়ায়। 2018 সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরান পারমাণবিক আর্কাইভ নামে পরিচিত 55,000-এর বেশি গোপন নথিপত্র প্রকাশ করেন, যেখানে বিস্তারিত নকশা ও পরিকল্পনা ছিল ফোর্ডো কেন্দ্রকে ঘিরে। এই দলিল অনুযায়ী প্রতি বছর অন্তত 1 থেকে 2টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম উৎপাদনের পরিকল্পনা ছিল ইরানের। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয় সেখানে এখন রয়েছে 2700 সেন্ট্রিফিউজ এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা অস্ত্র ব্যবহারের মাত্রার প্রায় কাছাকাছি। ISIS থিঙ্ক ট্যাঙ্কের হিসাব মতে ফোর্ডো প্ল্যান্টে মজুদ ইউরেনিয়াম 3 সপ্তাহে অস্ত্রের উপযোগী করে তোলা সম্ভব, যেখানে তৈরি করা যাবে অন্তত 9টি বোমা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতি রাতে ইসরায়েলের খরচ প্রায় 28 কোটি 55 লাখ মার্কিন ডলার। যুদ্ধের প্রথম 48 ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার। সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতি রাতেই দেশটি ব্যয় করছে 28 কোটি 50 লাখ ডলার। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে দেশটিকে। আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল বেম আমিনাহ জানান, এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে 72 কোটি 50 লাখ ডলার। মাত্র 48 ঘন্টার লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়। প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং সবকিছুই অত্যন্ত ব্যয়বহুল। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতির মুখে দেশটির অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ গেল আরও 144 ফিলিস্তিনের। নিহতদের অনেকেই মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন। বুধবার উপত্যকার বিভিন্ন শরণার্থী ক্যাম্পেও গুলি চালিয়েছে নেতানিয়াহু সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হাসপাতালগুলোতে মাত্র 3 দিনের জ্বালানি মজুদ আছে। নেটজারিম করিডোরের সামনের সড়কে বুধবার চালানো হামলায় নিহত হয়েছেন অনেকে।
একই দিন গাজা জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন। জেইতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর জ্বালানি সংকটে ভুগছে হাসপাতালগুলো। মাত্র ৩ দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তাদের অভিযোগ, রেড জোনের অজুহাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাধা দেয়া হচ্ছে হাসপাতালগুলোতে জ্বালানি পৌঁছাতে। গাজায় মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। হামাসের অভিযোগ, এই বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এরই মধ্যে এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আর ইসরায়েল প্রতিদিনকার এই হত্যাকাণ্ডকে নিরাপত্তা হুমকি প্রতিহত করার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা দাবি করেছেন ট্রাম্প। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের অনুরোধেই দুই দেশের সামরিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে মধ্যস্থতা হয়েছে, এমনটা ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন মোদী। তবে মোদীর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে প্রভাব রেখেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। টানা ৪ দিন সংঘাতের পর ১০ মে কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপর থেকেই ভারত পাকিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও ভারত কয়েকবার তা অস্বীকার করেছে। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ফোন দিয়ে জানিয়েছেন, দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মাধ্যমেই থেমেছে সংঘাত। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেছেন, ওই সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘাত কিংবা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে মার্কিন কোনো পক্ষের সঙ্গে ভারতের কোনো ধরনের আলাপই হয়নি। যুদ্ধবিরতির আলোচনাগুলো হয়েছে ভারত ও পাকিস্তানের বিদ্যমান সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে এবং পাকিস্তানের অনুরোধেই তা শুরু হয়। মোদী ট্রাম্পকে স্পষ্ট করে জানান, অতীতেও ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ মিনিটের ফোনালাপের পরও সংঘাত বন্ধের বিষয়ে নিজের আগের অবস্থানেই আছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে প্রভাব রেখেছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম। দেশীয় পণ্যের ওপর শুল্ক কমানো, দাতা গোষ্ঠীর ঋণ পাওয়া নিয়েও চলছে কাজ, জানালেন কনসাল জেনারেল। দুর্নীতির দায়ে ৬ বছরের কারাদণ্ড চূড়ান্ত হওয়ার পর গৃহবন্দী হলেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। সুপ্রিম কোর্টের রায়ের পর মঙ্গলবার বিচারক জানান সাজা কার্যকর হবে তাৎক্ষণিকভাবে, তবে বয়স বিবেচনায় গৃহবন্দী করা হবে তাকে। এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এখনও নিজেকে নির্দোষ দাবি করছেন কির্চনার। ক্রিস্টিনা কির্চনার আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম প্রভাবশালী এই রাজনীতিক ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২২ সালে রাষ্ট্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৬ বছরের কারাদণ্ড হয় তার। অভিযোগ, প্যাটাগোনিয়ার সরকারি কাজের বরাদ্দ নিজ প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠ মিত্রের কোম্পানিকে পাইয়ে দেন তিনি। গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট সেই দণ্ড বহাল রাখে। সেই সঙ্গে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় কির্চনারকে। তবে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি, জানান এটি রাজনৈতিক ষড়যন্ত্র। আদালতের আদেশ অনুযায়ী বয়স বিবেচনায় জেলে যেতে হচ্ছে না তাকে, বরং গৃহবন্দী করা হবে সাবেক এই প্রেসিডেন্টকে। সেই সঙ্গে সার্বক্ষণিক ইলেকট্রনিক ট্যাগ পড়ারও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। ৪৮ কার্যদিবসের মধ্যে অনুমোদিত স্বজন ও স্বাস্থ্যকর্মীদের তালিকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কেউ দেখা করতে চাইলে লাগবে আদালতের অনুমতি। এদিকে কির্চনারের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো সমর্থক। বুয়েন্স আইরেসে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তারা। স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন শহরের রাজপথ। বিক্ষোভকারীদের দাবি, কির্চনারের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। জানান কির্চনারের জন্য জীবন দিতেও প্রস্তুত। আমিরুল ইসলাম আলী, সময় সংবাদ। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ।
টাইফুন উটিপের প্রভাবে টানা বর্ষণে ডুবে গেছে বাড়িঘর, ধসে পড়েছে সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বুধবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির 1,80,000 বাসিন্দা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 68,000-এরও বেশি মানুষকে। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন অনেকে। এদিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে 10,000-এরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে, যারা ধ্বংসাবশেষ পরিষ্কার, সড়ক মেরামত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনঃস্থাপনের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার মাউন্ট লেউতবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের এই অগ্ন্যুৎপাতে আকাশে ছাইয়ের স্তম্ভ উঠে যায় 10 কিলোমিটার পর্যন্ত। উত্তপ্ত ছাই ও ধুলায় ঢেকে গেছে আগ্নেয়গিরির আশপাশের গ্রাম ও রাস্তাঘাট। বাসিন্দারা জানান, হঠাৎ করেই চারপাশ লাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারী বৃষ্টি হলে লাভা বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগ্নেয়গিরিটিতে গেল মাসেও অগ্ন্যুৎপাত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় টর্নেডো দেখা যায়। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বজ্রপাত ও ভারী বৃষ্টি। অঞ্চল জুড়ে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। আশঙ্কা রয়েছে শক্তিশালী বাতাস ও আরও টর্নেডোর। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের গুজরাটে বন্যার পানিতে একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 9 জন যাত্রীসহ একটি গাড়ি প্রবল স্রোতে ভেসে যায়। পরদিন উদ্ধারকারীরা নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে। বেঁচে ফিরেছেন 2 জন, এখনও নিখোঁজ রয়েছেন বাকিরা। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতে কৃষি নির্ভর বিশাল জনগোষ্ঠী বৃষ্টির ওপর নির্ভরশীল হলেও অতি বৃষ্টিতে দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রায়ই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা। শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। নিউ ইয়র্কে সদ্য নিয়োগপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সঙ্গে সাংবাদিকদের পরিচিতিমূলক সভায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সেবার মান আগের চেয়ে বেড়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনগুলোতে পরিবর্তনের হাওয়া লাগে। নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দেন সাংবাদিক গোলাম মোর্তজা। মঙ্গলবার নিউ ইয়র্কে কনসুলেট অফিসে পরিচিতি সভায় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কনসাল জেনারেল বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। খুব শীঘ্রই আমাদের এখান থেকে এনআইডি কার্যক্রমটা শুরু হবে। তবে ভোট দিতে পারবে কি পারবে না এটা বোধহয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, একটা নির্দেশনা আমরা পেয়ে যাব। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কনসুলেট সেবার মান আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানো, বিশ্বব্যাংক ও IMF এর ঋণ এবং অর্থায়নের ইস্যুগুলো নিয়েও কূটনীতিকরা কাজ করছেন জোরালোভাবে। যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে সমস্ত জায়গাতে এগিয়ে নেওয়া দরকার সেই জায়গাটিতে কাজ করা, এবং সেই কাজগুলো খুব যোগ্যতার সঙ্গে করে যাওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল ও প্রেস মিনিস্টার। এর আগে সবার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই সময়টাতে বাংলাদেশ যে হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নির্বাচনে জয়ের 1 মাস পর পর্তুগালে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করল মধ্য ডানপন্থী হিসেবে পরিচিত ডেমোক্রেটিক অ্যালায়েন্স। নতুন সরকারের পদক্ষেপে জায়গা পাচ্ছে মধ্যবিত্তের জন্য কর কমানো, বাজেটে উদ্বৃত্ত ও অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
পর্তুগালের রাজনীতিতে বুধবার ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। নির্বাচনে জয়ের 1 মাস পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করল মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স। লুইস মন্টিনেগ্রোর নেতৃত্বাধীন সরকার তাদের কর্মসূচিতে মধ্যবিত্ত এবং কোম্পানিগুলোর জন্য কর কমানো, বাজেটে উদ্ধৃত্ত বজায় রাখা এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিরোধী দলের সঙ্গে সংলাপ চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সরকারের কর্মসূচিতে কর্মীদের স্বার্থ সুরক্ষিত হয়নি এমন অভিযোগ তুলে অনাস্থা জানিয়েছে মাত্র 3টি আসন পাওয়া দল কমিউনিস্ট পার্টি। তবে সরকারকে সহযোগিতা করতে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছে প্রধান বিরোধী দল সেগা ও সোশ্যালিস্ট পার্টি। নতুন সরকারের মন্ত্রিসভায়ও তেমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার আসন বেশি পেলেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত না হওয়ায় 2026 সালে বাজেট প্রণয়নে স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। এছাড়া আগামী বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রধান বিরোধী দল সেগার চাপে এবারও অভিবাসন ইস্যুকে প্রাধান্য দিচ্ছে সরকার। অভিবাসন ইস্যুতে সেগার প্রস্তাব বা সরকারের নানা পরিকল্পনায় অস্বস্তিতে রয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। অবিলম্বে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরায়েলপন্থীরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে। পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও। ইরানে জায়োনিস্ট হামলার নিন্দা জানান তারা। আমি শান্তির পক্ষে। আমি জানি না তারা কি করছে। সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে। টানা 7ম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 639 জন, যার বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24 জন। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের। কাকুলি আখতার, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ঈদ আনন্দ আড্ডা। মূলত অস্ট্রেলিয়ায় নতুন যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রবাসী বাংলাদেশিদের এই উন্মুক্ত আয়োজন। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। করোনা মহামারী পরবর্তী দেশটিতে অন্তত 30,000 বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়তে এসেছেন। প্রতি বছর ঈদ মৌসুমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রবাসীরা আয়োজন করে ব্যতিক্রমধর্মী ঈদ আনন্দ আড্ডার। এবারের ঈদের পরও এর ব্যতিক্রম হয়নি। এবছর সিডনিতে একাধিক ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সিডনির মিন্টো ও ল্যাকাম্বায় আয়োজিত ঈদ উৎসবে প্রবল শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ও পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পরিবার ছাড়া ব্যাচেলর জীবন যাপনে অভ্যস্ত শিক্ষার্থীদের জন্য পরিবেশন করা হয় দেশীয় স্বাদের খিচুড়ি, পোলাও, মাংস সহ নানান মুখরোচক খাবার। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় চলে গানের আড্ডা। আয়োজকরা জানান, পরিবার ছেড়ে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের একাকিত্ব ঘোচাতে ও স্থানীয় প্রবাসীদের সঙ্গে আনন্দ আড্ডায় ঈদ উদযাপন করার সুযোগ করে দিতেই তাদের এই আয়োজন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি। তেহরানের পুলিশ কার্যালয় গুড়িয়ে দেওয়ার পাল্টা দাবি তেল আবিবের। Plan for everything, but we'll see what happens. Got a ways to go. They should have made the deal. I had a great deal for them.
যুদ্ধে জড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি জানালেন ট্রাম্প। ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছাচ্ছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। এখনো কোনো সহযোগিতা চায়নি তেহরান, বললেন পুতিন। এবং মোদির সঙ্গে ফোনালাপের পরও আগের অবস্থানে অনড় ট্রাম্প। আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি মার্কিন প্রেসিডেন্টের। প্রশংসা করলেন পাক সেনাপ্রধানের। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।